হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের এসইসি যে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের সেকশনটা রয়েছে সেখান থেকে যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে লোকসভার ক্ষমতা এবং কার্যাবলী। ঠিক আছে, তো লোকসভার ক্ষমতা এবং কার্যাবলী তোমাদের থাকবে এসকেবিইউ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিক রয়েছে সেটা আলোচনা করা যাক, যেটা হচ্ছে লোকসভার ক্ষমতা এবং কার্যাবলী কি রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব যে লোকসভার গঠন সম্পর্কে। তো গঠন এবং প্রতিনিধিত্ব কি রয়েছে লোকসভার। তো দেখো, প্রতিনিধি পরিষদ যেটা রয়েছে সেটা হচ্ছে লোকসভা হলো ভারতের জনগণ কর্তৃক সরাসরি প্রতিনিধি নির্বাচনের কক্ষ। ঠিক আছে, ভারতের হচ্ছে প্রতিনিধিরা মানে হচ্ছে সাধারণ প্রতিনিধি বা লোক দ্বারা যেটা হচ্ছে সরাসরি বা ভোটাধিকারের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন করা হয় যেই কক্ষে সেটা হচ্ছে লোকসভা। ঠিক আছে, এবং সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা এখানে করা হয়েছে 552 জন। ঠিক আছে, সংবিধান অনুযায়ী সব থেকে বা সর্বোচ্চ যেটা আসন সংখ্যা হবে লোকসভার বা ম্যাক্সিমাম 512 জন। বর্তমানে নির্বাচিত সদস্য সংখ্যা যেটা হয়েছে সেটা হচ্ছে 543 জন করা হয়েছে। ঠিক আছে, বর্তমানে লোকসভার যে সদস্য সংখ্যা রয়েছে 543 জন। নেক্সট, নির্বাচন পদ্ধতি কি? প্রাপ্তবয়স্কের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে সদস্যরা নির্বাচিত হন। তো ভারতের লোকসভা এখানে 543 জন যে সদস্য রয়েছে এই প্রত্যেকে হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনগণের দ্বারা ভোটদানের মাধ্যমে তারা এখানে নির্বাচিত হয়ে থাকেন। ঠিক আছে, নেক্সট, কার্যকাল এবং পরিচালনা, যেখানে লোকসভায় সাধারণত কার্যকাল হচ্ছে 5 বছর, তবে মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে। ঠিক আছে, তো লোকসভার যে সদস্যগণ রয়েছে বা যারা সেখানে নির্বাচিত হয়ে আসেন তাদের কার্যকালের মেয়াদ থাকে নর্মালি 5 বছর, কিন্তু এই 5 বছর শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি যদি চায় তাহলে কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে। এবার জাতীয় জরুরি অবস্থার সময় সংসদ আইনের দ্বারা লোকসভার মেয়াদ 1 বছর বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, কখনো যদি কোনো জাতীয় জরুরি অবস্থা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে 1 বছরের সময়সীমা কিন্তু বাড়ানো যেতে পারে। নেক্সট হলো লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দিয়ে নির্বাচন করে থাকে। তো লোকসভার সদস্যরাই 543 জন যে সদস্য রয়েছে তাদের থেকেই একজনকে অধ্যক্ষ এবং আরেকজনকে উপাধ্যক্ষকে নির্বাচন করা হয় বা তাদের মধ্যেই কিন্তু মনোনীত করা হয়। ঠিক আছে, নেক্সট হলো আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। তো লোকসভার ক্ষমতার মধ্যে প্রথমে যে ক্ষমতাটা আমরা এখানে দেখে নেব সেটা হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কি কি ক্ষমতা লোকসভা কাছে দেওয়া হয়েছে। তো প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিল উত্থাপন। ঠিক আছে, লোকসভায় বিল উত্থাপন করার ক্ষমতা কি কি আছে আমরা দেখে নেব। তো অর্থ বিল ব্যতীত যে কোনো সাধারণ বা সাংবিধানিক বিল লোকসভায় বা রাজ্যসভায় যে কোনো কক্ষে প্রথম উত্থাপন করা হয়। তো অর্থ বিল ছাড়া যে কোনো বিল রাজ্যসভায় বা লোকসভায় যে কোনো কক্ষে কিন্তু পেশ করার নিয়ম রয়েছে, তবে লোকসভার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। কিন্তু সেই বিলটা ততক্ষণ পর্যন্ত আইনে পরিণত হবে না যতক্ষণ লোকসভা সেই বিলে সম্মতি দেবে না। ঠিক আছে, নেক্সট হলো যৌথ অধিবেশন, যেখানে কোনো সাধারণ বিল নিয়ে উভয় কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন। ঠিক আছে, কোনো যদি সাধারণ বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কখনো যদি বিরোধ মীমাংসা দেখা দেয় বা মত পার্থক্য দেখা দেয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু তাদের লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে যৌথ অধিবেশনের আহ্বান করতে পারে।
লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার দ্বিগুণের বেশি হওয়ায় লোকসভার সিদ্ধান্তই জয়ী হয়। ঠিক আছে, তো রাজ্যসভার সদস্য সংখ্যা থেকে লোকসভার সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি, এই জন্য লোকসভার সদস্যদের যেটা সিদ্ধান্ত নেয় সেটাই হচ্ছে সিদ্ধান্তটাই জয়ী হয়। নেক্সট, আইন তৈরির এখতিয়ারে যে কেন্দ্রীয় তালিকা এবং যৌথ তালিকাভুক্ত সমস্ত বিষয়ে লোকসভা আইন প্রণয়ন করতে পারে। কেন্দ্রীয় তালিকাভুক্ত এবং যেগুলো হচ্ছে যুগ্ম তালিকা বা যৌথ তালিকা এখানে লেখা আছে, তো সমস্ত ক্ষেত্রে কিন্তু লোকসভার এখানে আইন প্রণয়ন করতে পারে। লোকসভা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আইন প্রণয়ন করতে পারে, তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া জরুরি অবস্থাকালীন রাজ্য তালিকার বিষয়ে লোকসভা আইন তৈরি করতে সক্ষম। কখনো যদি জরুরি অবস্থা দেখা দেয় তখন রাজ্য তালিকাভুক্ত কিছু বিষয়ে কিন্তু লোকসভার ক্ষমতা রয়েছে সেখানে আইন প্রণয়ন করার ক্ষেত্রে। নেক্সট হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা। তো লোকসভায় অর্থ সংক্রান্ত কি কি ক্ষমতা ভোগ করে থাকে এখানে দেখে নেবো, যেটা হচ্ছে অর্থ বিলে একছত্র ক্ষমতা লোকসভার কি রয়েছে। দেখো, যে অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপন করা যায়, রাজ্যসভায় কিন্তু অর্থ বিল উত্থাপন করা যায় না। ঠিক আছে, যে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের সিদ্ধান্তই কে চূড়ান্ত হিসেবে দেখা দেয়। তো কোনো বিলকে অর্থ বিল হিসেবে ঘোষণা করা হবে কিনা, তো লোকসভার যে স্পিকার তারই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হিসেবে এখানে বিবেচিত হয়। তো রাজ্যসভায় অর্থ বিলে সর্বোচ্চ 14 দিন আটকে রাখতে পারে, বা কোনো সংশোধনী সুপারিশ করলেও তা গ্রহণে লোকসভা বাধ্য নয়। ঠিক আছে, তো লোকসভা কোনো অর্থ বিলকে সর্বোচ্চ 14 দিন নিজের মধ্যে রাজ্যসভা সেই অর্থ বিলকে হচ্ছে 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারে, কিন্তু তাকে বিলটাকে বাতিল করা কিন্তু সেভাবে কোনো ক্ষমতা নেই রাজ্যসভার। তো কোনো সংশোধন সুপারিশ করলেও রাজ্যসভা যদি অর্থ বিল সম্পর্কে কোনো সংশোধনের জন্য সুপারিশ দেয় লোকসভাকে, তাহলে লোকসভা সেই সংশোধনটা মানতেও পারে বা নাও মানতে পারে। ঠিক আছে, বা সেই বিলটাকে বা যে সংশোধন দিবে রাজ্যসভা, তো লোকসভা সেটা মানতে কিন্তু বাধ্য নয়। ঠিক আছে, সেটা তাদের পুরোপুরি ইচ্ছার উপর নির্ভর করবে। নেক্সট হলো বাজেট এবং ব্যয় নিয়ন্ত্রণ, যেখানে জাতীয় বাজেটের ক্ষেত্রে বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেট লোকসভাতেই পেশ এবং অনুমোদন করা হয়। তো বার্ষিক যে বাজেট তৈরি করা হয় বা বার্ষিক বাজেটের যে বিবরণী সেটা কিন্তু লোকসভাতেই পেশ অনুমোদন করা হয়। কর ধার্য এবং বরাদ্দ, যেখানে হচ্ছে লোকসভার সম্মতি ছাড়া ভারত সরকার কোনো কর ধার্য বা সরাসরি তহবিল থেকে ব্যয় করতে পারে না। ঠিক আছে, তো কর ধার্য করা বা নতুন কোনো কর যদি এসে করা হয়, আরোপ করা হয়, বা কোনো রাজ্য যে তহবিল রয়েছে সেখান থেকে যদি কোনো কিছু খরচা করতে হয় সরকারের, তাহলে কিন্তু লোকসভার সম্মতি অবশ্যই প্রয়োজন হবে। নেক্সট হলো ছাঁটাই প্রস্তাব, যেখানে লোকসভা বিভিন্ন দাবির উপর ছাঁটাই প্রস্তাব এনে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তো যে কেন্দ্রের মধ্যে যে অর্থ বিল বা বাজেট যে পেশ করা হয় সেখানে লোকসভা যদি চায় তারা ইচ্ছামতো কিছু কিছু ছাঁটাই কাজ করে কিন্তু বাজেটের যেটা অর্থের যে বিনিয়োগ বা নিয়ন্ত্রণ যে ব্যয় যেটা হবে, তো সেই ব্যয়কে কিন্তু লোকসভা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। তো শাসন বিভাগে লোকসভার কি কি ক্ষমতা রয়েছে, প্রথমে দেখো যে যৌথ দায়িত্বশীলতা, সেখানে বলা হয়েছে সংবিধানের 75-3 নম্বর যে ধারা রয়েছে, এই 75-3 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ তাদের সমস্ত কাজকর্ম এবং নীতির জন্য যৌথভাবে একক কক্ষ হিসেবে লোকসভার কাছেই দায়বদ্ধ থাকে। ঠিক আছে, তো একক কক্ষ হিসেবে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ তাদের যতগুলো কাজকর্ম রয়েছে সবই কাজকর্মের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লোকসভার কাছে কিন্তু সমস্ত মন্ত্রীরা দায়বদ্ধ থাকে। নেক্সট হলো অনাস্থা প্রস্তাব, যেখানে বলা হয়েছে যে লোকসভা যদি মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তবে প্রধানমন্ত্রী সহ সমগ্র মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে। এই ক্ষমতা কিন্তু রাজ্যসভার কাছে নেই। তো লোকসভার যে সদস্যরা রয়েছে, তো কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, তো বাকি মন্ত্রীদের সাথে সাথে এমনকি যে ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রীকেও কিন্তু পদ ত্যাগ করার ক্ষমতা সেই রাজ্যসভার কাছে লোকসভার কাছে কিন্তু দেওয়া হয়েছে। তো এই ক্ষমতাটা কিন্তু রাজ্যসভার কাছে নেই। ঠিক আছে, নেক্সট হলো প্রশ্নোত্তর এবং আলোচনার যে ক্ষমতাটা, যেটা হচ্ছে সংসদ সদস্যরা প্রশ্ন জিজ্ঞাসা, তারপরে শূন্যকাল, মুলতবি প্রস্তাব এবং মনোযোগ আকর্ষণের প্রস্তাবের মাধ্যমে মন্ত্রীদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লোকসভার কাছে বিশেষ ক্ষমতা দেয়া রয়েছে। নেক্সট হলো
সংবিধান সংশোধন করার ক্ষমতা এবং বাকি কিছু আরও কিছু ক্ষমতা যেটা লোকসভা ভোগ করে থাকে। তো সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা দেখে নেব, যেটা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সম ক্ষমতা ভোগ করে। ঠিক আছে, তো সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু দুটি কক্ষকেই একই সমানভাবে কিন্তু ক্ষমতা বিভক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেউ বেশি বা কেউ কম না, উভয় কক্ষেই সমান ক্ষমতা ভোগ করে থাকে। উভয় কক্ষে পৃথকভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা সংবিধান সংশোধনী বিল পাশ হওয়া আবশ্যক। ঠিক আছে, উভয় কক্ষের মধ্যে যদি কোনো সংবিধান সংশোধনী বিল যদি পাঠানো হয়, তাহলে লোকসভাতেও সেটা পাশ হতে হবে এবং রাজ্যসভাতেও পাশ হতে হবে। ঠিক আছে, উভয় কক্ষে কিন্তু সেই সংশোধনী বিল পাশ হওয়া আবশ্যক। যদি কোনো কক্ষ সেই বিলটাকে সম্মতি না দেয়, তাহলে সংবিধান সংশোধনী কিন্তু সেক্ষেত্রে হবে না। নেক্সট হলো নির্বাচন সংক্রান্ত, যেটা হচ্ছে লোকসভা নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। ঠিক আছে, তো লোকসভার সদস্যরাই কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এরাই অংশগ্রহণ করে থাকে। এছাড়া লোকসভা নিজেদের কক্ষের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে নির্বাচন করে থাকেন। ঠিক আছে, তো তাদের মধ্যে যে যতগুলো সদস্য রয়েছে, ঠিক আছে, বর্তমানে 543 জন, তো তাদের মধ্য থেকেই কিন্তু অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে তারা মনোনীত বা নির্বাচিত করে থাকেন। নেক্সট হলো বিচার সংক্রান্ত ক্ষমতা, যেখানে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা এবং সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিদের অপসারণ প্রস্তাব লোকসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে তাদেরও কিন্তু পদত্যাগ ব্যাপারে, অপসারণের ব্যাপারে এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট আনার যে ক্ষমতাটা রয়েছে সেটাও কিন্তু লোকসভার মধ্যে দেয়া হয়েছে। তো ভারতীয় গণতন্ত্রের যে মূল স্তম্ভ, এটা কিন্তু ভারতের যে লোকসভা, এটাকে কিন্তু ভারতীয় গণতন্ত্রের মূল স্তম্ভ বলা হয় লোকসভাকেই। ঠিক আছে, তো লোকসভা কেবল আইনসভার একটি কক্ষ নয়, এটি সরাসরি ভারতের 140 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। যেহেতু লোকসভার সদস্যরা, এটাকে বলা হয় হাউস অফ পিপল, এই জন্য এখানে বলা হয় কি, যে ভারতের 140 কোটি যে মানুষ, তাদেরই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কিন্তু লোকসভায় কিন্তু প্রতিফলন ঘটে। আইন প্রণয়ন করা, অর্থ নিয়ন্ত্রণ করা, শাসন বিভাগের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রেখে লোকসভা ভারতীয় গণতান্ত্রিক কাঠামোর শীর্ষে অবস্থান করেছে। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু লোকসভা এখানে নিয়ন্ত্রণ রেখে ভারতের যে রাজনৈতিক কাঠামো বলো বা যে গণতান্ত্রিক কাঠামো রয়েছে, এই গণতান্ত্রিক কাঠামোর কিন্তু শীর্ষে অবস্থান করেছে হলো ভারতীয় সংবিধানের যে লোকসভা রয়েছে সেটা। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়েই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।